নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা অনিষ্ট গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি শুনতে আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প অনিষ্ট। অথচ একই শহরের মধ্যে বাস করছে দুজনে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে। অতএব কে বলতে পারে একই ট্রামে দুজনে অজস্রবার উঠেছে কিনা, আর 2 মিনিট আগে পুরন্দর যে ট্যাক্সি থেকে নেমে গেছে, 2 মিনিট পরে সমিতা সেই ট্যাক্সিটাকেই হাত তুলে দাঁড় করিয়েছে কিনা। আরও অনেক সম্ভব এবং অসম্ভব সম্ভাবনার মুহূর্তে ঝরে ঝরে গেছে। তার সঙ্গে ঝরে গেছে ক্যালেন্ডারের পাতাগুলো, কিন্তু দেখা হয়নি কোনো দিন। সেই ভয়াবহ স্মৃতির একটা ডেলা পাকানো অনুভূতির পর একদিনও না। মাঝে মাঝেই আশ্চর্য হয়েছে বৈকি সমিতা, উত্তেজিতও হয়েছে, যেন আতঙ্কের রোমাঞ্চ নিয়ে চলাফেরা করছে। কাঁটা হয়ে থাকা মন নিয়ে পুরনো দিনের চেনা চেনা দোকানে ঢুকছে, আর মনে মনে ভেবেছে, কি হবে যদি হঠাৎ দেখা হয়ে যায়। হওয়াই তো স্বাভাবিক, হওয়াই সম্ভব। হচ্ছে না, সেইটাই তো আশ্চর্য। যখন পথে বেরিয়েছে প্রার্থনা করেছে, ভগবান দেখো যেন কোথাও দেখা না হয়ে যায়। আর যখন পথ থেকে বাড়ি ফিরেছে কৃতজ্ঞতা জানিয়েছে ভগবানকে, ভাগ্যিস কোথাও দেখা হয়ে যায়নি। তবু দেখা হলো না দেখে আশ্চর্য হয়েছে। মোট কথা, হঠাৎ কোথাও দেখা হয়ে যেতে পারে, এই চিন্তাটা সমিতাকে তার নতুন জীবনের মধ্যেও সুস্থির হতে দেয়নি কোনো দিন। যদিও দেখার আভাস মাত্র দেখা দেয়নি কোনো দিন। অবশ্য এই আতঙ্ক, এই আশঙ্কা আর এই বিস্ময় সবই সমিতার। পুরন্দরের মনের কথা ধরা যায় না। পুরন্দর বড় বেশি চাপা। বলতে গেলে ওই দোষেই পুরন্দর তার অমন রূপে গুণে আলো করা স্ত্রীটিকে হারিয়েছে। যদি পুরন্দর খোলামেলা হতো, যদি তার সুখ দুঃখের সব কথা স্ত্রীকে বলে হালকা হতো, হয়তো হাতছাড়া হয়ে যেত না স্ত্রী। কিন্তু পুরন্দর চাপা স্বভাবের। তাই পুরন্দরের দূর সম্পর্কের জ্ঞাতি বৌদি যখন বিধবা হয়ে সাহায্য প্রার্থনা করে চিঠি দিয়েছিল পুরন্দরকে, তখন সেই চিঠি স্ত্রীকে দেখায়নি পুরন্দর। শুধু মাসে মাসে মানি অর্ডার করেছে জ্ঞাতি বৌদি মণিমালা দেবীর নামে। তাও কাজের সুবিধে অফিসের পিয়নকে দিয়ে পাঠিয়েছে। রসিদগুলোও অতএব জমা হয়েছে অফিসের ড্রয়ারে। সমিতা জানতে পারল অন্য পরিস্থিতির মারফত। পুরন্দর চাপা স্বভাবের। তাই হঠাৎ যখন সেবার ওর ঘুষঘুষে জ্বর হয়েছিল, তখন পড়ার সুবিধের ছুতোয় নিচের তলার বসবার ঘরে আস্তানা গেড়ে এক্সরে প্লেট নিয়ে ডাক্তার ঘর ছোটাছুটি করেছিল মাস 3 ধরে। স্ত্রীকে জানায়নি। ডাক্তার বলল টিবি নয়, ভিটামিনের অভাব। কিন্তু তখন আর দোতলায় উঠে যুগল পালঙ্কে আশ্রয় নিতে যাবার পরিস্থিতি নেই। পুরন্দর চাপা স্বভাবের বলেই আরও অনেক সময় অনেক চাপ পড়েছে পুরন্দরের উপর, পুরন্দরের স্ত্রীর উপর নয়। কিন্তু স্বভাব জিনিসটা নাকি দেহান্তরেও ছাড়ে না। কাজেই শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গেই ছাড়াছাড়ি হয়ে গেল। হওয়াই স্বাভাবিক,
কারণ সমিতার স্বভাবটা যে ঠিক পুরন্দরের বিপরীত। ও সব কিছুই ব্যক্ত করে বসে, সব কিছু নিয়েই আন্দোলিত হয়, সামান্য কিছুতেই রসাতল করে ছাড়ে। স্বাভাবিক নিয়মেই তাই এ যুগে প্রাপ্ত আইনের সুযোগ নিল সমিতা। মহামান্য হাইকোর্ট বাহাদুরের কাছে প্রার্থনা জানালো হৃদয় বন্ধনহীন বিবাহ বন্ধন থেকে মুক্তি দেওয়া হোক তাকে। সেই সময় একবারই পুরন্দর তার স্ত্রীর কাছে খোলাখুলি কথা বলেছিল, পাগলামি করো না, হৃদয় বন্ধন খুব দৃঢ়ই আছে। বলেছিল, চোখে ধোঁয়া লাগলে চোখে জলের ছাঁট দিতে হয়, চোখটা উবড়ে ফেলতে হয় না। বলেছিল, কিন্তু কি বলেছিল শুনে আর লাভ কি? সমিতা তো কানে নেয়নি সেসব। কানে নিয়েছিল শুধু তার উকিল দাদার পরামর্শ। পুরন্দর আর প্রতিবাদ করেনি। পুরন্দর ছিন্ন বন্ধন হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। আর তারপর থেকে এমন চুপচাপ হয়ে গিয়েছিল যে নিজেই বোধ করি টের পাইনি যে সেও সমিতার মত্ত সম্ভাবনার আশঙ্কায় কণ্টকিত থেকেছে কিনা, সেও ট্যাক্সিটা দাঁড় করাবার সময় ভেবেছে কিনা, হয়তো একটু আগেই সমিতা নেমে গেছে এটা থেকে, অথবা ট্রামে বাসে চড়েই ভাবতে শুরু করেছে কিনা, উঠবে না তো, যদি ওঠে, জানা যায়নি। তা সমিতাও ক্রমশ হয়তো চিন্তামুক্ত হয়ে আসছিল, ধূসর হয়ে আসছিল ক্যালেন্ডারের সংখ্যাগুলো, আর ক্রমশই নতুন জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছিল সমিতা। হঠাৎ এই সময় দেখা হয়ে গেল, অভাবিত, অপ্রত্যাশিত। ট্রামে নয়, ট্যাক্সি স্ট্যান্ডে নয়, দোকানে নয়, বিয়ে বাড়িতে। সমিতা তার নতুন সম্পর্কের ননদের মেয়ের বিয়েতে নতুন কুটুমবাড়ির যাবতীয় অচেনা লোকদের মধ্যে থেকে হঠাৎ ওই চেনা লোকটাকে আবিষ্কার করে বসল। আর যেহেতু তার স্বভাব পুরন্দরের মতো নয়, তাই তাকেই এগিয়ে যেতে হলো বাধ্য হয়ে। না গিয়ে পারল না। এদের সঙ্গে পুরন্দরের সম্পর্ক কি সেটা না জেনে স্থির থাকা সম্ভব হলো না। শুধু সেই কথাটাই। এ কথা বলতে ভুলে গেল, কেমন আছো? ভুলে গেল, এই কদিনে এত বুড়ো হয়ে গেলে কি করে? অথচ সেইটাই সাধারণ সৌজন্য হতো, সেইটাই সাধারণ সভ্যতা। কিন্তু ভুলে যাওয়ার উপর তো হাত নেই। তাই সমিতা শুধু বলল, তুমি এখানে, এদের সঙ্গে তোমার সম্পর্ক? পুরন্দরও ঠিক এই কথাটাই ফিরিয়ে জিজ্ঞেস করতে পারত, বলতে পারত, আশ্চর্য, তুমি এখানে, এদের সঙ্গে তোমার সম্পর্ক? কিন্তু পুরন্দর তা বলল না। পুরন্দর শুধু একটু হাসল আর বলল, হিসেব মতো সম্পর্ক কিছুই নেই। সম্পর্ক নেই অথচ এসেছ? অবিশ্বাসের মুখ করল সমিতা। বললেও কোনো ক্ষতি ছিল না, তোমার কোনো অনিষ্ট করতে যেতাম না। তা পুরন্দরও তো বলতে পারত, আগের থেকে অনেক রোগা হয়ে গেছো তুমি। বলতে পারত, তোমাকে এখানে দেখব স্বপ্নেও ভাবিনি। অথবা এ কথাও বলতে পারত, দেখা হয় না এটাই কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য। সেসব কথা মনে পড়ল না পুরন্দরের।
ও শুধু সমিতার কথার উত্তর দিল, কি মুশকিল, ক্ষতি কিসের? অনিষ্ট করবারই বা আছে কি? সম্পর্ক নেই, সেটাই সত্যি কথা। তবে আসবে কেন? সমিতা যেন জেদ ধরে। আসবার তো একটা সূত্র থাকা দরকার। কে জানে ওই সূত্র খোঁজাটাই আসল উদ্দেশ্য কিনা সমিতার, অথবা কথার সূত্রটা টেনে বাড়ানো। তবে চাইল সূত্রটা। পুরন্দর যে বলে উঠতে পারে, বিনা সূত্রেই যদি আসি, অথবা থাকেই যদি কোনো কিছু যোগসূত্র, তাতে তোমার কি বলতে পারো? আমার সম্পর্কে এত অনুসন্ধান কেন? সে ভয় করল, জেদের মতো মুখ করে তাকিয়ে রইল। অগত্যাই পুরন্দরকে বলতেই হলো সেই ক্ষীণ সূত্রটা, যেটা বলবার যোগ্যই নয়। সূত্রটা প্রাইভেট টিউটারির। এদের বাড়ির একটি মেয়েকে পড়ায় পুরন্দর। বাংলায় অনার্স নিয়ে পড়ছে মেয়েটা। অতএব মেয়ে, অনার্স পড়া একটা মেয়েকে পড়াচ্ছে পুরন্দর। কোন মেয়েটাকে? পুরন্দর হাসে। কোন মেয়েটাকে বলে বোঝাবো কি করে? নাম চিরন্তনী। যে ছেলেটির বিয়ে হচ্ছে তার ছোট বোন। চিরন্তনী? নামটা শুনে যেন হাড় জ্বলে যায় সমিতার। কি ফ্যাশন! চিরন্তনী নিশ্চয় খুব গবেট মেয়ে। বড়লোক বাপ পয়সার জোরে নামী অধ্যাপককে লটকে এনে হঠাৎ এমন কি দুর্দশা ঘটল যে আবার টিউশনি নিতে হলো? সমিতার গলার স্বর ঝাঁঝালো হয়ে ওঠে। খেতে পাচ্ছিলে না? পুরন্দর এবার একটু যেন শব্দ করেই হাসে। হাসির শেষে বলে, না, তেমন দুর্দশা ঘটেনি। মেয়ের বাবা ভদ্রলোক নাকি আমার বাবার বন্ধু ছিলেন। সেই জের ধরে অনুরোধ করলেন। তাছাড়া পুরন্দর ভাবল না ওকে আমি এত কৈফিয়ত দিতে যাব কেন। পুরন্দর যে তাছাড়া বলে থেমে গেল, সে শুধু উপযুক্ত ভাষাটা খুঁজে পেল না বলেই। কিন্তু সমিতা এই তাছাড়া শুনে ছেড়ে দেবে এমন মেয়ে নয়। সমিতা তীব্র গলায় বলল, কি তাছাড়া? ভয়ঙ্কর কিছু না, সন্ধ্যার সময়টা কেটে যায় এই আর কি। সন্ধ্যার সময়টা কেটে যায়? সমিতা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সমিতাকে কে যেন একঘাত চাবুক বসিয়ে দিল। সন্ধ্যার সময়টা কাটাবার জন্যে একটা কাজের অবলম্বন করে নিয়েছে পুরন্দর। অথচ সমিতা কোনোদিন পুরন্দরের সন্ধ্যার সময়টার অংশীদার হতে পায়নি। অফুরন্ত খাতার বোঝা জমানো থাকে পুরন্দরের। আর যখনই সমিতা বলেছে কোথাও নিয়ে যেতে, কি সঙ্গে যেতে, অথবা বাড়িতে কেউ এসেছে তার সঙ্গে সৌজন্য করতে, পুরন্দর বলেছে, সর্বনাশ, আমার যে এখন অনেক খাতা বাকি। সমিতা পুরন্দরের তখনকার সেই ভরাটি সন্ধ্যার ছবিটাই দেখতে পেল। এখনকার নিঃসঙ্গ বাড়ির শূন্য সন্ধ্যাটা অনুমান করতে পারল না। তাই সমিতা সন্ধ্যা কাটানোর উপায় শুনে চাবুক খেল। তারপর বলল, ও, সন্ধ্যা কাটাতে? শুনে খুশি হলাম। শীঘ্রই বোধহয় এ বাড়িতে আর একটা উৎসব লাগবে, এবং আশা করছি নেমন্তন্নও পাবে, কুটুম বাড়ি যখন। পুরন্দর কি একটা বলতে যাচ্ছিল। পুরন্দর ওই উত্তেজিত আর রক্তিম মুখের দিকে তাকিয়ে থেমে গেল।
পুরন্দর মৃদু একটু হেসে বলল, অসম্ভব কি? অসম্ভব বলে সত্যিই তো কোনো কথা নেই। পুরন্দর আরও কিছু বলতে গিয়ে বলল না। হয়তো সমিতাই আরও কিছু বলতো। সমিতা যে এই লোকারণ্য বাড়ির কাউকেই চেনে না এবং একটা মাত্র চেনা লোক আবিষ্কার করেছে। এর সুযোগ নিত হয়তো আরও কিছুক্ষণ, কিন্তু বাধা পড়ল। বিয়ের বরের ছোট বোন এসে দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করল, স্যার আপনি খেয়েছেন? ওর সর্বাঙ্গে আহ্লাদের হিল্লোল। ওর অঙ্গে দাদার বিয়ে বাবদ পাওয়া নতুন সাজসজ্জার ঝলমলানি এসে দাঁড়ালো যেন বিদ্যুৎ খেলল। রূপে রঙে রসে বয়সে লক্ষ্যে পড়বার মতো মেয়ে। সমিতার অন্তত রীতিমতো লক্ষ্যে পড়ল। পুরন্দরের পড়ল কিনা বোঝা গেল না। ওর স্বভাব ওর সহায়ক। তাই পুরন্দর শুধু বলল, না খাইনি, খাবো এখন। তারা কি? মেয়েটি সমিতাকে চেনে না, কাজেই সমিতার উপস্থিতিকে কোনো স্বীকৃতি দিল না। বিয়ে টিয়ের বাড়িতে কে কাকে দেয় সেটা? কে অত দিতে পারে? মেয়েটি তাই প্রায় সমিতাকে আড়াল করে দাঁড়িয়েই বলল, না না এখনই চলুন, সেকেন্ড ব্যাচ বসছে। পুরন্দর হাসল, তাড়াতাড়ি তাড়াতে চাও বুঝি? ইস, ওমা কি বলছেন? কক্ষনো না। দাঁড়ান না, সব শেষে ফেলছি আপনাকে। চলে গেল আবার রূপের রঙের রসের আর বয়সের তুফান তুলে। দেখতে পেল না এক জোড়া জ্বলন্ত অঙ্গার তাকে ভস্মীভূত করে ফেলার ব্যর্থ চেষ্টায় কিরকম কালো হয়ে গেল। সেই কালো যেন আরও কালি মাখতে বসল। এই তোমার ছাত্রী? এই আমার ছাত্রী। সমিতা তীব্র হল। আর পড়াতে পাবে না ওকে? আর পড়াতে পাবো না ওকে? চমৎকার। সমিতা বসে পড়ল। এক বোঝা কার্পেট শতরঞ্চি স্তূপ করা ছিল ঘর খালি করার খেসারত স্বরূপ। সেই স্তূপটার উপর বসে পড়ল। এটা যে নতুন কুটুম বাড়ি তা মনে পড়ে না। মনে পড়ে না তার সম্পর্কে বিশেষ কৌতূহল থাকতে পারে লোকের, অতএব বিশেষ লক্ষ্য। বসে পড়ল, বলল, ছাড়া অসম্ভব? সম্ভব অসম্ভবের প্রশ্ন না, হঠাৎ এমন অদ্ভুত সিদ্ধান্ত নেবই বা কেন? সমিতার মুখটা সাদাটে দেখালো। সমিতার চোখটা ছলছলে আর গলার স্বরটা করুণ। আমার কোনো একটা একান্ত অনুরোধ, আমার কোনো একটা ভয়ঙ্কর বেশি ইচ্ছে, এর মান রাখতে পারো না আর একবারের জন্যে? পুরন্দরের ঠোঁটের কোণে যেন একটু ছুরির আগা উঁকি মারল। তবু পুরন্দর খুব শান্ত গলায় বলল, কিন্তু তুমি এমন একটা অদ্ভুত ইচ্ছে আর অসঙ্গত অনুরোধ করতেই বা যাবে কেন? বুঝতে পারছি না। অদ্ভুত? অসঙ্গত? ছিটকে দাঁড়িয়ে উঠল সমিতা, আর খুব হেসে উঠল হঠাৎ। যাক, খুব ঠকিয়েছি। ভাবলে তো সত্যি অনুরোধ করছি। দেখলাম পরীক্ষা করে। আচ্ছা, শেষ ব্যাচে ভালো করে খেও। চললাম। চলে যেতে গিয়ে ফিরে এলো আর একবার। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হয়ে খুব ভালো লাগলো বুঝলে, খুব মজা করা গেল। এবার সত্যিই চলে গেল। কিন্তু গেল কি সেকেন্ড ব্যাচের উদ্দেশ্যে? তা গেল না। গেল নতুন বিয়ের বরের মায়ের কাছে। বরের রূপের গুণের
আর ব্যবহারের ভূয়সী প্রশংসা করে হঠাৎ বলে উঠল, আচ্ছা, প্রফেসর পুরন্দর রায় আপনাদের আত্মীয়? মহিলাটি মাথা নাড়লেন। না, ঠিক আত্মীয় নয়। কেন বলুন তো? না, তাই বলছি, দেখলাম কি না। মুখে ফুটে উঠল এক টুকরো রহস্যময় হাসির ব্যঞ্জনা। মহিলাটি ওই ব্যঞ্জনার অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না, শুধু উদ্বিগ্ন হলেন। বললেন, আত্মীয় নয়, আমার মেয়েকে পড়ান। কিন্তু কেন বলুন তো, চেনেন নাকি? সমিতা সেই ব্যঞ্জনাকে ধরে রাখে, বলে, চিনি, মানে চিনতাম এক সময়, চিনে ফেলেছিলাম। মহিলাটি আরও উদ্বিগ্ন হন। ব্যাপারটা কি বলুন না ছাই। না, এমন কিছু নয়। সমিতার মুখে যেন দুঃখ, বেদনা, ক্ষোভ আর উৎকণ্ঠার রামধনু খেলে যায়। মানে বলছিলাম কি, এ যুগে অবশ্য কথাটা সেকেলে, তবু আমরা এ যুগের হয়েও বলছি, মেয়ের মাস্টার রাখবার সময় তার পাস্ট হিস্ট্রিটা একটু অনুসন্ধান করে জানা উচিত। এ থেকে যে কত পরিবারে কত বিপদ এসে পড়ে, আর তখন আশাটা রোধ করা যায় না। তাই জাস্ট একটু সাবধান করে দিতেই। মহিলাটি যে প্রগতিশীলা নন তা তার বেশবাসেই মালুম, কাজেই অপ্রগতির মতোই কথা বলেন। চওড়া হাতিপার শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে বলেন ভদ্রমহিলা, তা যা বলেছেন, খোঁজ খবর নেওয়া সত্যিই উচিত। কিন্তু ভাবছি, মানে আপনি ওর বিষয়ে যদি কিছু। সমিতা মাথা নাড়ে। আমার কি ইন্টারেস্ট থাকতে পারে এ ব্যাপারে? তবে মানে আপনারা নতুন কুটুম্ব হয়েছেন বলেই বলছি। ভদ্রলোক অনেক ঘটনার নায়ক, অতীত ইতিহাসটিও বেশ ঘোরালো। পড়ালেন তো কত মেয়েকেই, আর পড়ান খুবই ভালো। আস্তে আস্তে ভাঙে সমিতা, বলে, শেষে সেই মেয়ে নিয়ে বিপদ। ওই পড়ানোটিই হচ্ছে অন্তপুরে ঢুকে পড়বার চাবিকাঠি। নইলে ওর অভাব কিসের? কি এত পোষ্য সংসারে যে টিউশনি না করলে চলবে না? যাক, কাউকে কিছু বলবেন না কিন্তু। ওকে এখানে দেখে হঠাৎ মনে হলো, হয়তো আমার উচিত আপনাদের একটু সাবধান করে দেওয়া। ওই পড়ানো থেকেই অনেক অনিষ্ট এসে দেখা দেয় কি না। সমিতা যেন হাঁফাতে থাকে। সমিতার মুখটা আগুনের মতো গরম দেখায়। সমিতা অন্যায় করছে, হোক হোক সেসব। তবু কিছুতেই সহ্য করতে পারবে না সমিতা পুরন্দর ওই আলো ঝলসানো মেয়েটার কাছে সন্ধ্যাটা কাটাবে। নমস্কার, আমার গল্পপাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ।